সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওর শুরুতে একটা কথা বলতেই হচ্ছে, গতকাল যেহেতু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো সেই নিয়োগকে কেন্দ্র করে আগামী দিনে যে নিয়মগুলি হবে বা যে নিয়মের মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়াটা 13,421 শূন্যপদ পূরণ হবে, তার কিন্তু অনেক নিয়ম আছে। তো সেই নিয়মের ওপরেই কিন্তু ভিডিও আমি আনবো। কাজে যারা এখনও সাবস্ক্রাইব করনি করে রাখবে, তোমাদেরই সুবিধা হবে। তাহলে আমরা সকলে জেনে গেছি যে গতকালকে প্রাথমিক শিক্ষক নিয়োগের 2025-এর যে নোটিফিকেশন তা কিন্তু এসেছে 13,421। সেটা হয়তো নোটিশ আসার পরে অনেকেই ভাববে যে তাহলে আবেদনটা কবে। আবেদনের নোটিশ কিন্তু এখনও আসেনি, অর্থাৎ 13,421 যে শূন্যপদ সেটা কিন্তু এখন সাজানো হয়নি। অর্থাৎ সাজানো হয়ে গেলেই এসসি, এসটি, ওবিসি বা বিভিন্ন যে মিডিয়াম আছে সেভাবে সাজানো হবে, তারপরেই কিন্তু পুরোপুরি যে পূর্ণাঙ্গ যে নোটিশ সেটা কিন্তু দেয়া হবে। সেটা হয়তো লক্ষ্মী পুজোর পরও দিতে পারে বা 2-1 দিনের মধ্যেও দিতে পারে বা কয়েকটা দিন সময় হয়তো লাগতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ যে নোটিশ আসার আগে যেটা মেন নোটিশ বলা যায় সেটা কিন্তু কালকে বেরিয়ে গেছে। এইবার এই 13,421 এই শূন্যপদ কীভাবে সাজানো থাকবে তার একটা আমি নমুনা নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আগের বারের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই হিসাবে বোঝাবো, শেষ পর্যন্ত থাকতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমেই মোট যে শূন্যপদ থাকে ঘোষণা যেটা হলো 13,421, তার 10%, 10% সরাসরি চলে যাবে প্যারা টিচার কোটায়। প্যারা টিচার কোটা কোনটা দেখো, নিচের যে বক্স রয়েছে না, টোটাল যেটা রয়েছে, এটা আলিপুরদুয়ারের ছিল আগের বছরের। সেখানে দেখো লেখা রয়েছে ফর প্যারা টিচার, ভ্যাকান্সি অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, মানে প্যারা টিচারদের জন্য টোটালটাই। তাহলে সেখানে প্যারা টিচাররাই সুযোগ পাবে। যদি কোনো কারণে ফাঁকা থাকে প্যারা টিচারদেরকে নিয়ে, সেক্ষেত্রে আলাদা বিষয়, তখন নর্মাল যারা রয়েছে সাধারণ প্রার্থী তারা সেখানে চান্স পাবে, তার আগে না। যতক্ষণ প্যারা টিচার পূরণ না হবে তার আগে কিন্তু পাবে না। তাহলে পাবে কোথায়? 10% চলে যাওয়ার পরে বাদ বাকি যেটা রইল, অর্থাৎ 90%, মোট ভ্যাকেন্সির 90%, সেটা কিভাবে মানে সাজানো হবে? প্রথমে মিডিয়াম অনুযায়ী সাজানো হবে। ওপরের ছকটাতে খেয়াল করো সবাই, একদম যেটা বাঁ দিকে রয়েছে মিডিয়াম, বাংলা, হিন্দি, নেপালি, ইংলিশ, আরও কিন্তু মিডিয়াম রয়েছে। উর্দু থাকবে, ইংলিশ যেমন বললাম, নেপালি থাকবে, সাঁওতালি থাকবে, অনেক। এবার যে জেলায় এগুলো মানে এই মিডিয়ামের স্কুল নেই সেখানে ওগুলো দরকার নেই। যেখানে ইংলিশ মিডিয়ামের স্কুল থাকবে সেখানে ইংলিশ থাকবে। তো স্বাভাবিকভাবে বাংলাটাই বেশি থাকার কথা, তো বাংলাতে শূন্যপদটা বেশি থাকবে। মিডিয়ামে ভাগ হয়ে যাওয়ার পরে তারপরে আবার মূল ক্যাটাগরিতে ভাগ হবে। সেটা কি? প্রথম ছকে দেখো এক্সামটেড ক্যাটাগরি লেখা আছে, প্রথম যে বক্স মিডিয়ামের পাশে ডান দিকে এক্সামটেড বলেছি, নন এক্সামটেড ক্যাটাগরি। নন এক্সামটেড ক্যাটাগরি কারা? যারা সাধারণ প্রার্থী, যাদের কোনো সার্টিফিকেট নেই, মানে এক্সামটেড সার্টিফিকেট যেটা বলে সেটা নেই। তাহলে এক্সামটেড সার্টিফিকেট না থাকা মানেই সে নন এক্সামটেড, মানে এক কথায় সাধারণ প্রার্থী যারা, ঠিক আছে। তারপরে ভাগ হয়েছে দেখো তার ডান সাইডে এক্সামটেড ক্যাটাগরি। এক্সামটেড ক্যাটাগরি কারা? যাদের এই সার্টিফিকেট আছে। এবার এই সার্টিফিকেট তো সবার থাকে না, যাদের আছে তারা পড়বে এই তালিকায়। এবার এই সার্টিফিকেট একটু বলে রাখি, তারাই পায় যারা সরকারি কাজে যুক্ত, বা এক কথায় বলতে গেলে নিজস্ব জমি যদি দান করে সরকারকে স্কুল করার জন্যে বা হসপিটাল করার জন্যে, কলেজ করার জন্যে, তো তাদেরকে বা তাদের পরিবারকে এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট দেয়া হয়। এর আরও অনেক নিয়ম আছে, তো তারা কিন্তু এই এক্সামটেডের মধ্যে পড়ছে। তারপরে কি পড়ছে? পিএইচ ক্যান্ডিডেট, আমরা জানি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট তারা কিন্তু পড়ছে। তারপরে পড়ছে কি? এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা চাকরি করতো এখন চাকরি করছে না, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, তাদের জন্য আলাদা বক্স। এইভাবে কিন্তু আলাদা আলাদা করে থাকবে। তারপরে থাকবে কি? আমরা যেটা ক্যাটাগরি নামে চিনি, এসসি, এসটি, ওবিসি, এ, বি, জেনারেল, এইগুলোতে কিন্তু ভাগ থাকবে। তাই প্রত্যেকটা ঘরে দেখো নন এক্সামটেড ক্যাটাগরিটা আবার ভাগ হয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ, বি মিলে। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে তোমরা ভাগগুলো দেখছো জেনারেল, এসসি, এসটি,
এবার কিন্তু নতুন একটা ক্যাটাগরি যুক্ত হতে চলেছে। হ্যাঁ, আমি কিন্তু পুরনো ভিডিও, হয়তো সেই ভিডিওটা অনেক আগেকার হবে, হয়তো 6 মাস আগেকার হবে, সেখানে বলেই দিয়েছিলাম যে ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু এবার যোগ হবে। এটাও কিন্তু 10% সংরক্ষণ। তো ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও আনবো। তবে এইটুকু আমি বলে রাখি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছো বা যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু একটা বড় সুযোগ থাকবে এই নিয়োগে। যদিও এই নিয়োগের শূন্য পদ নিয়ে অনেকটা ধোঁয়াশা, অনেকটাই কম ধরতে গেলে, টেট পাসের যা সংখ্যা সেই নিরিখে বিচার করতে গেলে অনেকটাই কম, কিন্তু কোথাও না কোথাও ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে না, তাদের কিন্তু একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি এই শূন্য পদের মধ্যেই। এটা আমি ডিটেলসে বলবো, কাজেই কমেন্ট যতই করো আমি পরবর্তীতে বলবো এটা আলাদা একটা ভিডিও করে। তাহলে এই ইডাব্লিউএস ক্যাটাগরিগুলো কোথায় কোথায় থাকবে? নন এক্সামটেড ক্যাটাগরির মধ্যেও ইডাব্লিউএস থাকবে, এক্সামটেড ক্যাটাগরির মধ্যেও ইডাব্লিউএস থাকবে, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যেও ইডাব্লিউএস থাকবে। এটা গেল সাধারণ প্রার্থীদের জন্যে। এইবার চলে আসি নিচের প্যারা টিচার কোটা। নিচের প্যারা টিচার কোটার মধ্যেতেও তাই নন এক্সামটেডে ভাগ রয়েছে, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, তার মধ্যে রয়েছে জেনারেল, এসসি এসটি, ওবিসি, এ বি, ঠিক আছে, আবার নতুন করে ইডব্লিউএসটা যুক্ত হবে। তাহলে এই যে প্যারা টিচারদের একটা বাড়তি সুবিধা কিন্তু এই শূন্য পদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এক কথায় প্যারা টিচার শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন তাদের কিন্তু এই শূন্য পদের মধ্যেই আমি আশার আলো দেখতে পাচ্ছি। কারণ যারা পাশ করে আছেন আশা করা যায় তাদের কিন্তু প্রায় হয়ে যাওয়ারই কথা, আশা করা যাচ্ছে। হ্যাঁ, কাট অফটা মনে হয় না তাদের ক্ষেত্রে খুব একটা বেশি হবে। এবার এই কাট অফের কথা বলা মানে এবার অনেকেই বলবে যে দাদা তাহলে আমাদের কাট অফ কী হবে, আমার একাডেমিক এত শত। হ্যাঁ, তারও পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমি আনবো, ঠিক আছে। এক ভিডিওতে বা একটা ভিডিওতে প্রাথমিকের নিয়ম কানুন ডিসকাস করা যায় না, অনেক বড় হয়ে যায়। সেই জন্য তো বলছে সাবস্ক্রাইব করে রাখো, কাজে দেবে। তাহলে এখন যেটা মোটের উপরে যেটা দাঁড়ালো, এই 13,421, আমরা হয়তো মনে মনে ভাবছিলাম যে হয়তো এটার উপরেই প্যানেল চলে আসবে, কিন্তু না, কত নিয়ম রয়েছে দেখলে তো। প্যারা টিচারের আলাদা, তারপরে সাধারণ প্রার্থীদের মধ্যে নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, এটা আলাদা। এইবার বলে রাখি, যেটা 11,758 বা 65, যেটা আমরা যাই বলি না কেন, ওটার ক্ষেত্রে ব্যাপারটা ছিল অন্যরকম। সেখানে প্রার্থীর সংখ্যা ছিল কম, কাজেই প্যারা টিচারের যে কোটাগুলো না সেগুলো ফাঁকা রয়ে গেছিলো, যার ফলে সাধারণ প্রার্থীরা সেখানে ঢুকতে পেরেছিল। এখানেও সেই নিয়মটাই বলবৎ থাকবে। 2016 সালের নিয়ম এটা তৈরি করা হয়েছিল, গেজেট বের হয়েছিল 2016 সালের, সেই নিয়ম ধরেই হবে। আর বলতে মানে বাধা নেই, গেজেট যেটা চেঞ্জ হওয়ার একটা জল্পনা ছিল সেটা কিন্তু আর হলো না। আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে নোটিফিকেশন যদি চলে আসে এত তাড়াতাড়ি কিন্তু গেজেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। তাই হলো পুরনো যে নিয়ম, একাডেমিক মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ডিএলএডের ক্ষেত্রে 15 বা টেটের ক্ষেত্রে 5, তারপরে ইন্টারভিউর ক্ষেত্রে 5 বা ডেমোর ক্ষেত্রে 5, এগুলো মিলিয়ে 50-এর মধ্যে কিন্তু হবে। এই নিয়মের ওপরেও যারা জানো না একটা ভিডিও নিয়ে আসবো, কাজে অনেক ভিডিও হবে। এখন কিন্তু নিয়োগ রিলেটেড মানে ভিডিও কিন্তু আমি প্রতিদিন করতে থাকবো। আর এই নিয়োগ রিলেটেড ভিডিও তোমরা যদি দেখো তাহলে কিন্তু যে কনফিউশনগুলো আছে না ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কথাটা বলছিলাম যে 13,421 যে শূন্য পদ, আমরা তো সকলেই ভেবে নিয়েছিলাম যে এক গড়ান হয়তো প্যানেল দিয়ে দেবে, না, এর মধ্যে থেকে মিডিয়াম ভাগ হয়ে যাবে। এবার আর একটা কথা বলি, যেহেতু 2022-এর টেট যারা দিয়েছে আর 2023-এর টেট যারা পাশ করলো নতুনই, সব মিলিয়ে সংখ্যাটা কিন্তু অনেকটাই ধরতে গেলে, প্রায় ধরতে গেলে দুটো মিলিয়ে 50,000 থাকবেই, কম বেশি, কিছুটা কম বেশি। তাহলে সেখানে কিন্তু আদার্স মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু ভালোই থাকবে। এইবার 11,765 বা 11,758 যেটা 22-এর নিয়োগ যেটা হলো 9,500-এর প্যানেল, সেখানে আমরা কি দেখলাম যে অন্য মিডিয়াম যদি পড়েও থাকে পরবর্তীতে কোর্টের অর্ডারে সেখানে কিন্তু ছাড়পত্র দেয়া হয়েছিল যে বাংলাতে
যারা আছে চাকরি পেতে তারা যেন দেয়া হয়। কিন্তু এবার কি আদতে তা হবে? সেই সম্ভাবনাটা কিন্তু কম। কারণ যেহেতু ২২-এর টেটের কোনো নিয়োগই হয়নি, এখানে কিন্তু আদার্স মিডিয়ামের অনেক রয়েছে, সাঁওতালি, উর্দু। তো তাদের যে শূন্য পদ তারাই কিন্তু দখল করে নেবে। কাজেই বাংলার মিডিয়ামের যারা রইল তাদের কাছে কিন্তু সুযোগটা অনেকটাই কমে যাচ্ছে। ঠিক আছে? আর বিশেষ করে জেনারেল প্রার্থীদের কথা তো বাদই দিলাম। তাদের কিন্তু কি বলবো, মানে অনেকটাই ধরতে গেলে খুব কঠিন একটা প্রতিযোগিতা হয়ে গেল। আর এই প্রতিযোগিতার বিষয়টা আমি আগের থেকেই অনুমান করতে পেরেছিলাম। তাই যারা একদম পুরনো ভিউয়ার্স আমার, যারা টেট পাস করেছিল আগে, শুধু বলতাম যে আন্দোলন করো ঠিকই, কিন্তু তার মাঝে প্রিপারেশন চালিয়ে যাও। এখনও বলবে যে আমার একাডেমিক এই, আমার কত পেতে হবে। যা পরিস্থিতি, তোমাদের 10-এ 10 পাওয়ারই লক্ষ্যমাত্রা নিয়ে নামতে হবে। হয়তো এমন একাডেমিক যাদের আছে, একাডেমিক নিয়ে যদিও বলাটা ঠিক না এই ভিডিওতে, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে বলবো, সেখানে মনের মতন কমেন্ট করবে, আমি উত্তর দেব। আজকে আমি বললাম এই মানে শূন্য পদগুলি কিভাবে বিভাজন করা হয় সেই নিয়মটা তুলে ধরলাম। তো এই নিয়মের ওপরে কারোর যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে। শূন্য পদের যে ইসি ক্যাটাগরি বা এক্সামটেড ক্যাটাগরি, নন এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, এগুলোর ব্যাপারে যদি থাকে তোমাদের কোনো জিজ্ঞাসা, অবশ্যই কমেন্ট করো। আমি আবার আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন যে রুলস যেগুলো আছে না, সেই রুলসগুলো কিন্তু বলবো। এমনকি নিয়োগের বিজ্ঞপ্তি কিভাবে পূরণ করতে হয়, আবারও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেখানে কিভাবে পূরণ করবে, ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে পর্যন্ত কি সব ডকুমেন্টস লাগবে, সব কিছু বলবো। কাজেই আবারও অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে রাখো, সুবিধা কিন্তু হবেই। কারণ ডকুমেন্টস যদি ঠিকঠাক না রাখা যায়, ডকুমেন্টস কী কী লাগবে, সেখানেও কিন্তু ইন্টারভিউ টেবিলে গেলে হ্যাঁচা ফ্যাঁচা হয়। শেষে একটা ছন্দ যদি কেটে যায় না, ভালো ভালো ছাত্র প্রিপারেশন নিয়ে যাওয়ার পরেও ইন্টারভিউ ভালো দিতে পারে না। কারণ কোন কোন ডকুমেন্টস লাগে অনেকে জানে না। অনেকে তো দেখা যায় যে নোটিফিকেশন যখন দেয়, সেই ডকুমেন্টসগুলো তো লাগেই, তারপরেও হয়তো চাইতে পারে, এরকম হয়ে যায় বিভিন্ন টেবিলে। তো সেই ডকুমেন্টসগুলো কি চাইতে পারে বাড়তি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএডের বাইরে, সেটাও বলবো। তার একটা ভিডিও আমি নিয়ে আসবো। তাই এই ভিডিওতে আমি এইটুকু ইনফরমেশন দিলাম, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, অনেক মিনিটের। ঠিক আছে, কষ্ট করে দেখো, সাবস্ক্রাইব করে রাখো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো নিয়োগের অন্য একটা কোনো নিয়ম নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল।